বর্ষাকাল, সুতরাং বৃষ্টি তো হবেই। কিন্তু সারাদিন সমানে জল পড়বার পর রাত্রিরেও তার বিরাম হবে না জানলে আমরা বোধহয় সেই কলকাতা ছেড়ে এই পাড়া গায়ে ফুটবল খেলার লোভে আসতাম না। জায়গাটা যে এমন পাণ্ডব বর্জিত দেশ তাই বা জানত কে? খবরের কাগজে নসিপুরে নগেন্দ্র মেমোরিয়াল শিল্ডের নাম দেখে ভবেশ একটা এন্ট্রি করে দিয়েছিল। ভবেশ আমাদের দি আনবিটেন 11-এ 6 মাস পরমায়ুতে এ পর্যন্ত কাউকে পরাস্ত করতে পারেনি। সেদিক দিয়ে আমাদের রেকর্ড আনবিটেন সত্যি। চাঁদা দেওয়া ও একবার করে মাঠে নামাই সার, কিন্তু ভবেশের উৎসাহ তাতে কমবার নয়। গোড়ার দিকে কলকাতায় একটু আধটু নাম করা লিগ বা কাপেই নামতে গিয়ে আমাদের একটু অসুবিধা হয়েছে, এ কথা স্বীকার করা ভালো। দর্শকরা আমাদের খেলায় উৎসাহিত হয়ে এমন হাততালি দিতে শুরু করেছে যে খেলা শেষ হয়ে গেলেও হাততালি থামেন। অনেকে হাততালি দিতে দিতে আমাদের পেছনে বাড়ি পর্যন্ত এসেছে, এ আমার নিজের চোখে দেখা। আমরা হেরে গেলেও খুব একটা খারাপ খেলি না, কিন্তু ভালো খেললেও এতটা আমাদের নিয়ে বাড়াবাড়ি করা ঠিক বরদাস্ত করতে পারছিলাম না। শেষের দিকে তাই কলকাতা ছাড়িয়ে মফস্বল শহর এবং শহর ছাড়িয়ে পাড়াগাঁয়ের দিকে আমাদের ঝোঁক একটু বেশি হয়েছে। কিন্তু পাড়াগাঁয়েরও একটা সীমা আছে, নসিপুর তার বাইরে। নগেন্দ্র মেমোরিয়াল শিল্ডের কর্মকর্তারা আমাদের চাঁদা পেয়ে খুশি হয়ে জানিয়েছিলেন যে স্টেশন থেকে এক পা গেলেই তাদের ক্লাব ও খেলার মাঠ। আমাদের কোনো কষ্ট হবে না। স্টেশনে তারা লোক রাখবেন, লোক বলতে স্টেশন মাস্টার। তা এক পা বলতে যে ঘটোৎকচের পা, তা তারা উজ্জ্ব রেখেছিলেন। অবিশ্রান্ত বৃষ্টির ভিতরে 3টে নাগাদ প্যাসেঞ্জার ট্রেন গিয়ে যখন নসিপুরে নামলো, তখন তো মনে হলো গাড়ি বোধহয় সিগন্যাল না পেয়ে মাঠের মাঝে থামতেই আমরা ভুল করে নেমে পড়েছি। আবার স্টেশন নাকি? প্ল্যাটফর্ম না থাক মাটিতে খানিকটা লাল কাঁকড়ও তো বিছানো থাকে। হুড়মুড় করে আবার যখন ট্রেনে উঠে পড়তে যাচ্ছি, এমন সময় উদয় খুব পর্যবেক্ষণ করে বলল, না রে, এটা স্টেশনই বটে। এই দেখছিস না, ওই যে দু একটা কাঁকড় পড়ে রয়েছে, বাকি সব হয়তো জলে ধুয়ে গেছে। কাঁকড় দেখে আশ্বস্ত হয়ে সামনে চাইলাম। বৃষ্টির ভেতর দূরে যেন একটা ভাঙা গাছ দেখা গেল। গাছ নয়, সেটা স্টেশনের নাম লেখা সাইনপোস্ট। সাইনপোস্টের পরে দূরে একটা ঘর এবং তার ভেতরে একজন স্টেশন মাস্টার টিকিট কালেক্টরকে পাওয়া গেল। তার হাতে রিটার্ন টিকিটের অর্ধেক দিয়ে জিজ্ঞাসা করলাম। তিনি একটা কাঁটা খাল দেখিয়ে দিলেন মনে হলো। আরে আরে ওটা যে খাল মশাই, যাবো কি করে নৌকা না হলে? স্টেশন মাস্টার বুঝিয়ে দিলেন, খাল নয়, ওটাই রাস্তা। বৃষ্টিতে ওর ওই অবস্থা হয়েছে। শুনলাম সেই রাস্তার সাঁতরে কাদা ঠেলে ক্রোশ 2 এগুলে নন্দীপুর গ্রাম পাওয়া যাবে, যদি না বন্যায় সেটা ভেসে গিয়ে থাকে। দলের অধিকাংশ লোক তৎক্ষণাৎ সেইখান থেকে বাড়ি ফিরে যাওয়ার জন্য ব্যাকুল হয়ে উঠল, কিন্তু ভবেশ ছাড়বার পাত্র নয়। নগেন্দ্র মেমোরিয়াল শিলটা না নিয়ে যেন সে এখান থেকে বাড়ি ফিরবে না। কোনো মতে সকলকে বোঝাতে না পেরে সে চরম বুদ্ধি প্রয়োগ করল। বাড়িতে ফিরবে, কিন্তু যাবে কি করে? হেঁটে হেঁটে? সত্যি তো, খোঁজ নিয়ে জানা গেল রাত্রি 8টার আগে কোনো ট্রেন এই মাঠে আর থামছে না। অগত্যা উপায়ন্তর না দেখে আমাদের ভবেশের কথাতেই রাজি হতে হলো। নসিপুর কেমন করে পৌঁছালাম ও সেখানে জলে জলময় মাঠে ওয়াটার পোলো ও রাগবির মাঝামাঝি কি ধরনের খেলা হলো আর তার বর্ণনায় কাজ নেই। নসিপুরের আগমনে এই ভূমিকাটুকু সেরে আসল কথায় এবার নামা যাক। 11 জন মিলে খেলতে এসেছিলাম। খেলাধুলো তো নয়, খেলা কাদার পর নসিপুর গ্রামের অবস্থা
ও শিল্ডের কর্মকর্তাদের আতিথেয়তার নমুনা দেখে দুজন কিছুতেই আর থাকতে রাজি হলো না। বৃষ্টির ভেতর খাল বা রাস্তা সাঁতরেই তারা স্টেশনে ফিরতে দৃঢ় প্রতিজ্ঞ। সারাদিন বৃষ্টিতে ভিজে ও খেলায় কয়েকটি গোল খেয়ে আমরা একটু বেশি কাতর হয়ে পড়েছিলাম। এরপর বসন্তে আবার একটু জ্বর জ্বর ভাবও দেখা গিয়েছিল। জ্বর হওয়াটা আশ্চর্য নয়, কারণ ধাক্কাটা তার উপর দিয়ে একটু বেশি গেছে। সে ছিল গোলকি। জ্বর অবস্থায় বসন্তকে এই জলের ভেতর তো আর যেতে দেওয়া যায় না। বসন্তর সঙ্গে ভবেশ, আমি, উদয় ও সুরেন রাতটার মতো নসিপুরেই কাটিয়ে দেব ঠিক করলাম। ঠিক তো করলাম, কিন্তু থাকবো কোথায়? নগেন্দ্র মেমোরিয়াল শিল্ডের কর্তা নগেনবাবু স্বয়ং আমাদের নিয়ে একটু ঘোরাফেরা করলেন। নগেন্দ্র মেমোরিয়ালের কর্তা স্বয়ং শুনে একটু অবাক হবেন, অনেকে সন্দেহ হয়, আমরাও হয়েছিলাম। কিন্তু জিজ্ঞাসা করে জানলাম নগেনবাবু নিজের নামটা বেঁচে থাকতেই স্মরণীয় করে রেখে যেতে চান। পরে কে কি করবে বলা তো আর যায় না। শিল্ড তৈরির খরচটা যখন তিনি দিয়েছেন, তখন মেমোরিয়ালটা দুদিন আগে থাকতে হলে কার কি বলবার আছে? যাই হোক, নগেন বাবু আমাদের নিয়ে একটু আধটু ঘোরাফেরা করে সুবিধে মতো একটা থাকবার জায়গা খুঁজে পেলেন না। তার নিজের বাড়িতে আত্মীয় স্বজন আসায় স্থানাভাব। পাড়ার বাড়িতে আতিথেয়তার আদর্শ একটু নিচু বলে মনে হলো। নসিপুরে আরও একটা পাড়া আছে, কিন্তু তাদের ওখানে শুনলাম ব্রজমোহন কাপ বলে আরও একটি ফুটবল প্রতিযোগিতা হয়। নগেন্দ্র মেমোরিয়ালের সঙ্গে তাদের একেবারে আদা আর কাঁচকলার মতো মধুর সম্পর্ক। এখানকার খেলোয়াড়দের তারা স্থান কিছুতেই দেবে না। আশ্রয় পাওয়া সম্বন্ধে প্রায় হতাশ হয়ে উঠেছি, এমন সময় উদয়ের বুদ্ধিতে একটা সুরাহা হয়ে গেল। গ্রামের একটি মাত্র চলনসই রাস্তা বার কয়েকবার আসা যাওয়া করতে গিয়ে একটি মাত্র পাকা দোতলা বাড়ি সকলের চোখে পড়েছে। একটু ভগ্ন দশা, কিন্তু আমাদের দশা তো তার চেয়েও খারাপ। উদয় হঠাৎ বলে ফেলে, এই 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 বাড়িটির খোঁজ তো করিনি মশাই, ওদেরও একটা শিলবা কাপ আছে নাকি? নগেন বাবু হন হন করে হাঁটতে হাঁটতে বলেন, না না মশাই, ও ও বাড়ির দিকে তাকাবেন না। তাকে একরকম জোর করে থামিয়ে বললাম, কেন মশাই, কিসের দোষটা? একজন বিদেশি লোক জ্বরে পড়ছে শুনলে এই বৃষ্টি বাদলের রাত্রে আশ্রয় দেবে না? এমন চামার আছে কেউ? নগেন বাবু রেগেই বললেন, আরে না মশাই, গ্রেট বেঙ্গল স্পোর্টিং 12 গোল খেয়েছে বলে তাদের ওখানে থাকতে দিনই, আর আপনারা তো মোটে 8 গোল খেলেন। সামান্য 4টে গোলের তফাতের দরুন এমন আশ্রয় থেকে বঞ্চিত হতে হবে, এ বড় অন্যায়ের কথা। সুরেন একটু ক্ষুণ্ণ স্বরে বলল, একটু চেষ্টা করলে আর 4টে গোল কি আমরা খেতে পারতাম না? আরে না মশাই, সে কথা না, চলুন চলুন এখান থেকে। কিন্তু আমরা অমন বাড়ির লোভ ছেড়ে যেতে প্রস্তুত নই কিছুতে। একবার জিজ্ঞাসা করলে দোষ কি, এই আমাদের বক্তব্য। নগেন বাবু চট করে বললেন, কাকে জিজ্ঞাসা করবেন মশাই, ও বাড়িতে কেউ থাকে? থাকে না? তাহলে তো আরও ভালো, একটা দরজা খোলা পেলেই হবে। নেহাত যদি তালা ভাঙতে হয় তো দামটা না হয় দিয়ে দেব। নগেন বাবু আমাদের বিমূঢ় করে বললেন, তালা নেই মশাই, দরজা সব খোলা। দরজা খোলা, বাড়িতে কেউ নেই, তবু এই বৃষ্টির ভেতর আমাদের ঘুরিয়ে মারছেন? ওহো, ঘুরিয়ে মারছি না আপনাদের, মারবার ইচ্ছে নেই বলেই তো ঘোরাচ্ছি। উদয়ের বুদ্ধিশুদ্ধি আমাদের চেয়ে একটু চট করে খোলে। সেই প্রথম ব্যাপারটা আন্দাজ করে বলল, ভূতরে বাড়ি নাকি মশাই? নগেন বাবু মুখে কিছু না বলে একটু শিউরে উঠলেন। ভবে শেষে বলল, এতক্ষণ বলতে হয়, ভূত পেলে কি এদেশের মানুষের আশ্রয় খুঁজি? নগেন বাবু গম্ভীর হয়ে উঠলেন অত্যন্ত। ও বাড়িতে থাকা হাসির কথা নয় মশাই। আমি বললাম,
আচ্ছা, বাড়ির বাইরে থাকাও তো বিশেষ হাসির ব্যাপার মনে হচ্ছে না। আপনাকে আর কষ্ট করতে হবে না, আমরা ওখানেই চললাম। শুধু একটা হ্যারিকেন আর কটা মাদুর, একজোড়া তাস যদি জোগাড় করে দিতে পারে। নগেন বাবু তারপরেও আমাদের বাধা দেবার চেষ্টা করেছিলেন, কিন্তু আমরা নাছোড় বাধা। অগত্যা অত্যন্ত হতাশ ও করুণভাবে আমাদের শেষ বিদায় দিয়ে ভবেশকে নিয়ে তিনি বাড়ি ফিরলেন। এ ভুতুরে বাড়িতে রাত্রিবেলা জিনিসপত্র পৌঁছে দিয়ে আসতেও তিনি নারাজ। বসন্তকে চাদর টাদর মুড়ি দিয়ে আমরা ভুতুরে বাড়ির দেউরির নিচে ভবেশের জন্য অপেক্ষা করতে লাগলাম। ঝুপঝুপ করে সমানে বৃষ্টি পড়ছে। ঘুটঘুটে অন্ধকারে পাড়া গায়ের পথে একটা আলোর রেখা তো দূরে থাক, একটা জোনাকিরও দেখা নেই। অনেক দিন বিনা ব্যবহারে পড়ে থাকার দরুন বাড়িটা থেকে কেমন যেন একটা ভাবসা গন্ধ দেউরি তলাতেই পাচ্ছিলাম। গায়ের লোকে বাড়িটা দেখে যে ভয় পায়, তাতে আশ্চর্য হবার কিছু নেই। বাড়িটা এক্কেবারে গ্রামের একধারে, ধারে কাছে একটা বসতি নেই। দিনের বেলায় বাড়িটা যা চেহারা দেখে গেছি তা একটু অদ্ভুত। দোতলার একদিকে ঘরের জন্য দেওয়াল তোলার পর ছাদ আর সম্পূর্ণ হয়নি। ছাদহীন দেওয়ালগুলো দরজা জানলা শূন্য ওপর দিয়ে যেভাবে দাঁড়িয়ে আছে, তাতে বাড়িটার চেহারা সত্যি কেমন যেন বদলে গেছে। বৃষ্টিতে অন্ধকারে বাড়িটাকে এখন অবশ্য দেখা যাচ্ছিল না, কিন্তু কেমন একটা চাপা অস্বস্তিকর আবহাওয়া টের পাচ্ছিলাম। ভবেশ একটা চাকরের মাথায় কিছু বিছানা চাপিয়ে হাতে একটা লণ্ঠন নিয়ে খানিক বাদে এসে হাজির। সত্যি খুব খুশি হলাম। চাকরটা আমাদের জিনিসপত্র দেউড়ির কাছে নামিয়ে দিয়ে যেভাবে পড়ি কি মরি দৌড়ে দিল, তা একটা দেখবার জিনিস। নিজেরাই বিছানাপত্র ও লণ্ঠন নিয়ে এবার ভেতরের ভাঙা সিঁড়ি দিয়ে দোতলায় উঠলাম। দোতলার একদিকে গুটি কয়েক ঘর আছে। সিঁড়ির সামনে প্রথম ঘরটি বেশ বড়। ঘরে ঢুকে লণ্ঠনটা তুলে ভবেশ অদ্ভুত সুর করে বলল, কই বাপু ভূত, অতিথি সজ্জন এলো, একটু সাড়া দাও। আমাদের সকলে তার কথায় সুরে সুরে নয়, সঙ্গে সঙ্গে আরও কটা ব্যাপারেও হেসে উঠলাম। ভবেশের কথা শেষ হতে না হতেই ওধারে কোন ঘর থেকে লম্বা টানা ক্যাচ করা একটা শব্দ হলো। ভাঙা পুরনো জানলার পাল্লা বাতাসে নড়ার শব্দ নিশ্চয়ই, তবু শব্দটা ঠিক জুৎসই ও যথা সময় বলতে হবে। ভবেশ হেসে বলল, বেশ বেশ, এই তো ভদ্রতা, নসিপুরের গ্রামের মানুষের চেয়ে ভূত ভালো। সঙ্গে সঙ্গে তার কথায় সমর্থন করবার জন্য যেন পাশের ঘরে ঘর ঘর ঝনঝন করে একটা আওয়াজ হলো। একটু চমকে উঠলেও সবাই আবার হাসলাম। শুধু বসন্ত ডরের রোগী বলেই বোধহয় একটু অপ্রসন্নভাবে বলল, ঠাট্টা তামাশা আর ভালো লাগছে না বাবু, বিছানা টিছানা একটা করতে হয় তো করো। সুরেন ও উদয়কে বিছানা পাতবার ভার দিয়ে আমি ও ভবেশ একবার পাশের ঘরে দেখতে গেলাম ব্যাপারটা কি। ভবেশ বলল, সারা টারা দিচ্ছে যখন সশরীরে একবার দেখা দেয় কিনা দেখাই যাক। পাশের ঘরটা আকারে ছোট, দেওয়াল থেকে নোনা ধরা চুন বালি খসে পড়ে ও পুরনো কাঠ কাটোরায় ভগ্নাংশের দরুন দারুণ অত্যন্ত নোংরা। ঘরে ঢুকেই দুজনে অমন চমকে উঠবে ভাবেনি। বাতিটা ছিল ভবেশের হাতের পেছনে। দরজার গোড়ায় পা দিতে না দিতেই অন্ধকারে কাপড় টেনে ছিঁড়ে ফেলার মতো ফ্যাস করে একটা আওয়াজ শুনে সত্যি শিউরে উঠলাম। পেছন থেকে ভবেশ সেটা শুনতে পেয়েছিল। বাতিটা নিয়ে এগিয়ে এসে বলল, শুধু তোমার বাণী নয় বন্ধু, একটু দর্শনও দাও, কই তিনি। এবার তাকে দেখা গেল চাক্ষুষ, দেখে ভয় পাওয়ারই কথা। অত বড়
এবং অত মিশকালো বেড়াল বাংলা মুল্লুকে জন্মায় বলে জানিনি। তিনি তার বহুদিনের দখল সত্ত্বের ওপর আমাদের চড়া হওয়াটা অন্যায় উপদ্রব বলে মনে করে জল জল চোখে গায়ের লোম ফুলিয়ে তখনও দন্ত বিকাশ করছিলেন। ভবেশ বাতিটা নামিয়ে হতাশার ভঙ্গিতে বলল, এটা কি ভালো হলো প্রভু, এত আশ্বাস দিয়ে শেষকালে বেড়াল রূপে ধারণ করলেন, আপনার নিজ মূর্তি কই? বেড়ালটা একবার ফ্যাস করে উঠল। আমরা হেসে ফেললাম। পেছনের ঘর থেকে বসন্তর বিরক্ত গলা শোনা গেল, আরে আবার বাতিটা কোথায় নিয়ে এলি? ও ও অন্ধকারে থাকবো নাকি? সে ঘরে ফিরে ভবেশ হেসে বলল, তোর কি ভয় করছে নাকি, না জ্বরের লক্ষণ? বসন্ত আরও যেন বিরক্ত হয়ে বলল, ভয়টায় জানি না বাবু, আমার আমার ভালো লাগছে না। খুঁজে খুঁজে আচ্ছা থাকবার জায়গা বের করেছিস তোরা। আমরা সবাই মিলে তাকে অবশ্য ঠাট্টায় নাকাল করে তুললাম, কিন্তু তা সত্ত্বেও মনে হচ্ছিল অস্বস্তি একা বসন্তরই হয়নি। সামনে দীর্ঘ রাত, খাবার দাবার নগেনবাবু চাকরের সঙ্গে যা পাঠিয়েছিলেন তার সৎকার করে বসন্তকে একটা বিছানায় শুতে বলে আমরা আরেকটায় তাস খেলতে বসলাম। কেন বলা যায় না, সমস্ত দিন বৃষ্টিতে ভিজে ও ফুটবল খেলে ক্লান্ত হলেও ঘুমাবার জন্য শুতে কেউ ব্যাকুল নয় দেখা গেল। তাস খেলা কিছুতেই জমল না। এক সময় সবাই তাস ফেলে দিলাম। সুরেন বলল, এবার শুয়ে পড়লে হয়। আমরা সবাই সায় দিলাম, কিন্তু কারোর ওঠবার নাম নেই। হঠাৎ ভবেশ বলল, সাধারণ লোক যে কেন ভয় পায় বুঝছো তো? কিরকম আওয়াজ হচ্ছে শুনছো? কে বলবে যে ও ঘরে একটা কাঠের পাট ঠকঠকিয়ে কেউ হেঁটে বেড়াচ্ছে না? আওয়াজটা আমরা সবাই শুনছিলাম, কিন্তু মুখ ফুটে কেউ বলেনি। ভবেশ বলল, এসব থেকেই মানুষ ভূত তৈরি করে। ভবেশের কথা শেষ হতে না হতেই উদয় বলল, তা না হয় হলো, কিন্তু অমন আওয়াজটাই বা কিসের? ও তো আর জানালা নাড়বার শব্দ নয়। আমরা পরস্পরের মুখে চাওয়াচাওয়ি করলাম, সকলেই একটু যেন হতভম্ব। হঠাৎ সুরেন লণ্ঠনটা নিয়ে উঠে পড়ল। সঙ্গে সঙ্গে আমরা উঠে পাশের ঘরে গিয়ে হাজির হলাম। কই, কোথাও তো কিছু নেই। ভবেশ হেসে উঠল। আমাদেরও ভয় উঠল নাকি, তার হাসিটা খুব আন্তরিক শোনালো না। উদয় হঠাৎ চাপা উত্তেজিত কণ্ঠে বলল, কিন্তু ও ও ও- ওটা কি? আমাদের সকলের দৃষ্টি তখন সেদিকে পড়েছে। আমি গিয়ে সেটা হাত দিয়ে তুলে ধরলাম। একটা কালো রঙে খানিকটা ছেঁড়া কাপড়। হেসে বললাম, রজ্জুতে সর্পভ্রম হচ্ছে নাকি? এবারে ভবেশ বলল, কিন্তু বিড়ালটা কোথায় গেল? ওইখানেই তো দেখেছিলাম না? তা তো ঠিক, বিড়ালটাকে তো এখানেই দেখে গেছিলাম। এই কাপড় কি ভুল করে কি? না, তাও তো অসম্ভব নয়। স্পষ্ট তাকে দেখেছি, রাগের ফোঁসফোঁসানি শুনেছি। বিড়ালটা কি তোমার জন্য এতক্ষণ বসে আছে? সে কখন সরে পড়েছে? কিন্তু কোথা দিয়ে? এই ঘরে একটা মাত্র জানালা, তাও বন্ধ। ওধারের দরজায় খিল তো দেখতেই পাচ্ছ। বললাম, আমাদের ঘর দিয়ে পালিয়েছে হয়তো। মুখে বললেও মনের খটকাটা গেল না। আমাদের ঘর দিয়ে কোনো বেড়ালের পক্ষে আমাদের অজান্তে যাওয়া সম্ভব তো নয়। একেবারে দরজার সামনেই আমরা তাসের আসর পেতে বসেছিলাম। একটা ধুমোস মিশকালো বিড়াল পেরিয়ে গেল জানতে পারবো না, এমন বেহুশ আমরা ছিলাম কি? ভবেশ বলল, থাকবে, বেড়ালের অন্তর্ধান নিয়ে অত মাথা ঘামাতে হবে না। তার মুখের কথা মুখেই রয়ে গেল। আমাদের সকলের শীত দাঁড়াবে। একটা বরফ গলানো জলের স্রোত নেমে গেল বিদ্যুৎ বেগে। ওধারের ঘরে বসন্ত, সে কি আতঙ্কের চিৎকার!
উত্তেজনার মুখে আমরা সবাই তাকে অন্ধকারে একলা ফেলে এসেছি। ছুটে সবাই ওই ঘরে এলাম। বসন্ত ছাইয়ের মতো মুখ করে উঠে বসেছে। তার কপাল মুখ অসম্ভব রকম ঘেমে উঠেছে। হয়েছে কি? কিরে, কি হলো? বসন্ত হাঁপাবে না বলবে, অনেক কষ্টে থেমে থেমে যা বলল তার মর্ম তার মাথার কাছে বসে কে যেন বরফের মতো ঠান্ডা নিঃশ্বাস তার মুখে ফেলছিল। আমরা সবাই হেসে উঠলাম জোর করে। ঘুমের ঘরে তুই কোনো স্বপ্ন দেখেছিস? বসন্ত তীব্রভাবে প্রতিবাদ করে বলল, আরে না না, আমি জেগে স্পষ্ট সে নিঃশ্বাস শুনেছি। মুখের ওপর টের পেয়েছি অনেকক্ষণ, তারপর চিৎকার করেছি। তোরা ওরকম করে চলে যাসনি। ভবেশ হাসবার চেষ্টা করে বলল, আচ্ছা আচ্ছা, তাই হবে। এমন ভয় কাতরের ছেলে দেখিনি। আমরা এখানেই শুচ্ছি এবার। উদয় একটু ইতস্তত করে বলল, এক্ষুনি কি দরকার শুয়ে পড়া? জেগে একটু গল্প করা যাক না। ক্লান্তিতে শরীর ভেঙে পড়লেও কারুর সে কথায় আপত্তি দেখা গেল না, ভবেশেরও না। ভবেশ বলল, বেশ তো, কিসের গল্প হবে? সুরেন, বল, একটা ভূতের গল্পই বল, বিয়ে বাড়িতে বেশ লাগবে। বসন্ত তাড়াতাড়ি বলল, আরে না 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 না, ও সব ভূতের গল্প বলবি না। যা, তুই একেবারে ভিতুর এক শেষ, বলল সুরেন। সুরেন ম্লানভাবে একটু হেসে বলল, বলবো? তাহলে শোন। আনবিট 11 বলে একটা টিম গেছিল নসিপুরে। আমরা সকলে একটু হাসলাম। ভবেশ বলল, আহ, বলতে দাও না ওকে। সুরেন বলতে শুরু করলো, আমাদের নসিপুরে আসা ও তার পরের ঘটনার যে বর্ণনা দিলে, তাতে অন্য সময় হলে হাসি আসতো নিশ্চয়ই, তবে ঘরে এখনো সারা শব্দ বিশেষ নেই। গল্প শেষে ভুতুরে বাড়ি পর্যন্ত এসে পৌঁছালো। সেখানের ঘটনাগুলো এক এক করে শেষ করে সুরেন বলল, ঘুটঘুটে অন্ধকার রাত, বাইরে বৃষ্টির অবিশ্রান্ত শব্দ, আরও নানা রকম বিদঘুটে আওয়াজ। ঘরে লণ্ঠনের মিটমিটে আলোয় একজন গল্প বলছে, ভূতের গল্প। কেউ সে গল্প বিশ্বাস করে না, আর গল্প যে বলছে সে একটা তাস নিয়ে ওপরে ছুরি দিয়ে বলল, অশরীরী কেউ এখানে থাকলে তাস বাতাসে মিলিয়ে যেত। হাসতে গিয়ে আমরা স্তব্ধ হয়ে গেলাম। উদয় বলল, আরে, তাসটা পড়লো কোথায়? সুরেন সত্যি সত্যি গল্পের সঙ্গে একটা তাস সুরেছিল। ভবেশ তাঁত ছিলে সুরে বলবার চেষ্টা করেছিল, পড়বে এদিক ওদিক কোথাও। কোথায়? উদয়ের গলার স্বর তীক্ষ্ণ। ওদিকে তো খালি মেঝে। এ ঘরে জিনিস লুকিয়ে থাকবার মতো জায়গা নেই। আমি তবু উঠে বসন্তর বিছানার আশেপাশে সমস্ত ভালো করে খুঁজলাম। অন্য সবাই তন্ন তন্ন করে সমস্ত ঘর খুঁজে দেখল। আশ্চর্য, আমাদের সকলের মুখ গম্ভীর। শুধু বসন্ত নয়, আমাদের কপালেও ঘাম দেখা দিয়েছে। ভবেশ হঠাৎ অকারণে অত্যন্ত হেসে উঠে বলল, কি তোমরা যা করছো, পাগল হলে নাকি সবাই? নাও শুনেন, গল্প বলো। শুকনো পাংশু মুখে আমরা যন্ত্রচালিতের মতো আবার এসে বসলাম। সুরেনের মুখে যেন রক্ত নেই। সকলের মুখের দিকে চেয়ে সে আবার একটা তাস তুলে নিল। তারপর বলল, আগের তাসটা উড়ে গেল। ভবেশ শুধু বলল, হুম। আবার একটা তাস নিয়ে গল্পের কথক বলল, উড়ে যাওয়াটা প্রমাণ নয়। সুরেনের স্বর অত্যন্ত অস্ফুষ্ট। এবার তাস থেকে একটা মস্ত কালো বেড়াল বেরিয়ে বসন্তের চিৎকার সকলের ওপরে শোনা গেল, তার বিছানার ঠিক পায়ের কাছেই। না, সেবার অক্ষত দেহেই পরের দিন কলকাতায় ফিরেছিলাম।
শুধু বসন্তের জ্বরটা বিকারে দাঁড়িয়েছিল কলকাতায় এসে। বেচারাকে ভুগতেও হয়েছিল অনেক দিন। এতক্ষণ আপনারা শুনছিলেন বিখ্যাত লেখক প্রেমেন্দ্র মিত্রের লেখা গল্পের শেষে। গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে পরের পর্বে নতুন কোনো গল্পের সঙ্গে।